জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে রয়েছে মোর্শেদ মিয়াজি। তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। শহরের অলিগলি থেকে শুরু করে কর্মচঞ্চল অফিস পাড়া সবখানেই মিলেছে স্বস্তির সুবাতাস, কমেছে তাপমাত্রাও। রোববার সকাল থেকেই মেঘে মেঘে কাটছিল বেলা, শেষ বিকেলে সেই মেঘ ঝরে পড়েছে তপ্ত নগরীর বুকে। বিকেল 4টা নাগাদ পুরান ঢাকায় বৃষ্টির আনাগোনা শুরু হয়। 5টা নাগাদ জ্যৈষ্ঠের বৃষ্টির অবগাহন করে সমগ্র রাজধানী। আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টির এই ক্ষণ আরও দীর্ঘ হচ্ছে। এপ্রিল মাসের বাকি দিনগুলো এবং মে মাসের শুরুতে হতে পারে ভারী বর্ষণ। এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের মধ্য দিয়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রোববার দুপুর থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে ঢাকা সহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে কাল বৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলেও আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। আমরা কি অসুস্থ হয়ে পড়তাম, তো আজকের যে বৃষ্টিটা আসলে মার্শাল্লাহ কি বলবো, খুব ভালো একটা অনুভূতি। আমরাও বিশুদ্ধ না লাইমা খুব গরমে অস্থির হয়ে গেছিলাম। আল্লাহ দিলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন ইনশাল্লাহ ভালো। পরিবেশনে একটা সতর্কবার্তা রয়েছে, সেটা আজকের আবার সকাল 9টা থেকে আপডেট করা হয়েছে, অর্থাৎ পরবর্তী 4 দিনের জন্য সেটা রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে বজ্রপাতে দেশের 7 জেলায় 14 জনের প্রাণহানি হয়েছে। এরই মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ, সোনারায় ও শাখাটায় 5 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সিরাজগঞ্জ, জামালপুর এবং ঠাকুরগাঁওয়ে 2 জন করে মারা গেছেন। গাইবান্ধার সুন্দরগঞ্জে দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে 2 তরুণ ও এক শিশু বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়েছিল। তাদের উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। এছাড়া সোনারায় এলাকায় ছাগল আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারায় এক যুবক। নাটোরের সিংড়ায় ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু হয়। এদিকে বগুড়ায় 1, নাটোরে 1 এবং পঞ্চগড়ে 1 জনের প্রাণহানি হয়েছে। পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস সহ জরুরি কাজে নিয়োজিতদের জন্য তেল বিক্রির রেশনিং পদ্ধতি আর থাকছে না বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 21তম বৈঠকে এই মন্তব্য করেন তিনি। এদিকে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় ঠিক করতে 30 দিন মেয়াদী 10 সদস্যের বিশেষ সর্বদলীয় কমিটি গঠন করা হয়। এদিকে সংসদে এমপিদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলে সংসদ সদস্যদের পারিতোষিক ভাতা দিয়ে সংসদ বিল সংসদে কণ্ঠ ভোটে পাশ হয়। অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে বলেন, নেত্রকোনার পূর্ব ধলায় জামায়াত ইসলামীর সংসদ সদস্য মাসুম মোস্তফার উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় প্রয়োজনীয় ও আইনি সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি এবং এতে আমরা অত্যন্ত দুঃখিত বোধ করেছি। আমাদের সংসদ নেতা পাশেই বসে আছেন, তিনি আমাকে বলেছেন যে তিনি নিশ্চিত করবেন যেন এটা সুষ্ঠু একটি তদন্ত হয়। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এম্বার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। ব্যয় সাশ্রয়ী ও ব্যয়ের যৌক্তিকতা যাচাই করে প্রকল্প হাতে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, সভায় মোট 17টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে 15টি প্রকল্প নিয়ে আলোচনা হয়। 12,600 কোটি টাকায় অনুমোদন দেওয়া হয় 14টি। যেসব প্রকল্প জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সরকারের নির্বাচনী পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, শুধুমাত্র সেই প্রকল্পগুলোই বিবেচনায় রাখতে বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আগের সরকারের সময়ে নেওয়া প্রকল্প পুনর্বিবেচনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, 1 নম্বর।
2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে যে প্রকল্পগুলোই নেওয়া হয়েছে সেগুলো আসলে কতটা সামগ্রিকভাবে আমাদের মানে জনগণের জীবনে যে উন্নতির চিন্তা করা হয়েছে, বিশেষত বর্তমান সরকার যে তার যে প্রতিশ্রুত তার যে নির্বাচনী ইস্তেহার, তাদের পরিকল্পনা 31 দফা কর্মসূচি সবগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কতটা, এই সবগুলো দিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনাটা আগেই এসছে এবং এই প্রক্রিয়াটা চলমান আছে। আফ্রিকার জ্বালানি তেল আনার ব্যাপারে আলোচনা সহ যোগাযোগ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সেনেগালে ঢাকার আন্তর্জাতিক ফোরামে অংশ নিয়ে তিনি বলেন, আফ্রিকার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে বেশ অগ্রগতি হয়েছে। এদিকে হরমুজ দিয়ে এমভি জয়যাত্রা সহ সব জাহাজই শিগগিরই হরমুজ পার হবে বলে জানান প্রতিমন্ত্রী। 10-12টি দেশের সাথে আমাদের বাইল্যাটারাল মিটিং হয়েছে, সফল মিটিং হয়েছে। তারা বাংলাদেশের সাথে ট্রেড, ইনভেস্টমেন্ট, কালচার, স্পোর্টস সব কিছু তারা আমাদের সাথে একটা বাইল্যাটারাল সম্পর্ক করতে চায়, যোগাযোগ বৃদ্ধি করতে চায়। সেনেগাল বিভিন্ন দেশের সাথে আমাদের যারা এনার্জি কর্পোরেশন হতে পারে সেগুলো নিয়েও আলাপ হয়েছে। তো সেটা ভবিষ্যতে যখন তাদের সাথে আমাদের আরও যোগাযোগ বৃদ্ধি পাবে সেগুলো আমরা এক্সপ্লোর করব। গুজবের কারণে ছাত্ররা যেন ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। রোববার রাজধানীতে বিশ্ব মেধা সত্ত্ব দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, সংবাদ করার আগে গণমাধ্যমের যাচাই করা উচিত ছিল। তবে সাংবাদিক টেলিগ্রাম গ্রুপের সত্যতা দেখানোর পর সরকার সচেতন হচ্ছে বলে জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, এবার এই এইচএসসি পরীক্ষা নিয়ে সবাই সন্তুষ্ট। টেলিগ্রাম গ্রুপে ম্যানুভার করছে, ম্যানিপুলেট করছে, গুজব ছড়াচ্ছে, কিন্তু এটা তো মিডিয়ারা শেয়ার করছে কেন? আমাদের সকল চেষ্টা রয়েছে সুন্দর পরিবেশে সুন্দর পরীক্ষা নেওয়ার জন্য, এবং এই গুজবে না কান দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। বিশেষ করে আপনারা মিডিয়া যদি সচেতন হন তাহলে এটা হতো না। হাম ও হামের উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে 2 জন, ময়মনসিংহে 3 ও সিলেটে 1 জনের প্রাণ গেছে। তীব্র গরমে পানি শূন্যতা, ডায়রিয়া সহ নানা রোগের মধ্যে হামের সংক্রমণে বাড়ছে মৃত্যু ঝুঁকি। অন্যদিকে শুরুতে চিকিৎসা নিতে না পারায় একই পরিবারে আক্রান্ত হচ্ছে একাধিক সদস্য। টিকাদান শুরু হলেও এর ফল পেতে অন্তত 3 সপ্তাহ লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মতল মেডিকেলে নিয়েছিলাম, ওখান থেকে ফেরত দিচ্ছে, পরে ঢাকা মেডিকেলে নিয়েছিলাম, ও জায়গাতেও ফেরত দিচ্ছে, বলছে যে এই মেডিকেলে আসার কথা। তারপরে এই মেডিকেলে আসলাম, আসার পরে ভর্তি করছি, পরে দেখি রেশ। প্রথম হয়েছে আমার স্ত্রী বউর, পরে হয়েছে আমার বাচ্চাটা, পরে ধরছে স্যার অগ 2টার। ওর চিকিৎসা করবো না, ওর চিকিৎসা করবো না, আমার চিকিৎসা করবো না, ওর চিকিৎসা করবো। পরীক্ষা করে পরলা হাসপাতাল বলে পরীক্ষাগুলো টোটাল এমএমএলএ আমার 17,000 টাকা আমার এই কদিনে এই 15 দিনে শেষ হয়ে যেতে। মধ্যপ্রাচ্য সংকটের 2 মাস পর কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর জ্বালানি পাম্পগুলোতে। মতিঝিল, আসাদগেট কিংবা তেজগাঁও সবখানেই কিছুটা স্বস্তির কথা শোনান গ্রাহকরা। তবে ফুয়েল পাস সিস্টেম নিয়ে সাধারণ গ্রাহকদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই পদ্ধতির দীর্ঘসূত্রিতা ও প্রযুক্তিগত বিড়ম্বনা নিয়ে অভিযোগ অনেকের। বর্তমানে ডিপো থেকে সরবরাহ বাড়ানো হয়েছে 20%। ডিপো থেকে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় স্বস্তিতে আছে পাম্প কর্তৃপক্ষ। আমি অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট এর মধ্যে আমি অলরেডি ইনশাল্লাহ তেলের পাম্পের কাছাকাছি চলে আসছি। ফুয়েল পাস সিস্টেম আছে। ফুয়েল পাস আগে ছিল 60 লিটার, এখন 25 লিটার, মোটামুটি 25 লিটার মাস চলে যাবে। তো আমার তো মোবাইলই নেই, এখন কি আমি মোবাইলটা তেল পাবো না? আমি কি গাড়ি চালাবো না? আমি তো সিরিয়াল দিয়েই নিচ্ছি, তাহলে কেন তেল দিবে না? এই ব্যাপারটার প্রশ্নটার উত্তর চাই আমি এদের কাছে। 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত আমরা সিরিয়ালে ছিলাম, কিন্তু আজকে আমি আধা ঘন্টা পাম্পে আইছি। এখানে একজনই নিচ্ছে, ওই অ্যাপস দেখছে, একজনই তেল দিচ্ছে, একজনই টাকা নিচ্ছে, তো সো একটু দেরি তো হবেই। পর্যাপ্ত পরিমাণ আমরা গ্রাহককে দিতে সক্ষম হচ্ছি। আগামী 28 এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে ফুয়েল লোডিং শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। আগামী আগস্টে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশনা মেনেই কাজ এগিয়ে চলছে।
বিদ্যুৎ সঞ্চালনের জন্য প্রয়োজনীয় গ্রিড লাইনও প্রস্তুত। ফুয়েল লোডিং অনুষ্ঠানে রুশ পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান নির্বাহী কর্মকর্তা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। আগামী বছরের জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে পূর্ণ মাত্রায় 1100 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং শুরু হবে 2027 সালের জুনে। সে বছরের সেপ্টেম্বর নাগাদ 2 ইউনিট মিলিয়ে মোট 2200 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে গ্রিডে। ধাপে ধাপে কেন্দ্রটির পরিচালনার দায়িত্ব বাংলাদেশি জনবলের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। 15 দিন লাগবে ফুয়েল লোডিংটা, আবার বাকি 15 দিন লাগবে টেস্টিংটা। সো অল টুগেদার অলমোস্ট 30 days। 30 দিন হওয়ার পরে লেটস সে মিডল অফ অগস্ট অর 3rd week of August আমরা আল্লাহ চাই তো 300 মেগাওয়াটস বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিড দিতে পারবো বলে আমরা আশা করছি। বাই 2027 অগস্ট সেপ্টেম্বর আমরা পুরোপুরি 2200 মেগাওয়াট আশা করি, আল্লাহ চাই তো ইট গোজ এভরিথিং রাইট দিতে পারবো আল্লাহ চাই। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দেশব্যাপী খাল খনন কর্মসূচির আওতায় রাঙামাটির সাপছড়ি, কুতুকছড়ি, বন্দুকভাঙা ও বালুখালী ইউনিয়নে 33 কিলোমিটার খাল পুনর্খনন কর্মসূচি শুরু হয়েছে। রোববার দুপুরে কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান। 40 দিনের কর্মসূচির আওতায় 8.5 কোটি টাকা বরাদ্দে প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। প্রকল্পটি বাস্তবায়ন হলে পাহাড়ি গ্রামগুলোর বন্যার ভোগান্তি ও ফসলহানি নিরসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও বিপুল পরিমাণ জমি চাষাবাদের আওতায় আসবে। বর্ষার আগেই কাজ সম্পন্নের তাগিদ দিয়ে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, এর মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দাদের জীবন মানের ব্যাপক উন্নয়ন হবে। নির্বাচনী অঙ্গীকার হিসাবে আমরা এটা পূরণ করব। এই ব্যাপারে আমরা নানিয়াচর এখন আমরা দেখছি যেখানে যেগুলো প্রয়োজন কুতুকচুরি সব দিক দিয়ে আমরা কিন্তু এইভাবে স্টেপ নেবো আর কি। বর্ষার আগেই উদ্যোগটা শেষ করতে হবে, তাহলে আবার বর্ষাকালে তো আমাদের এফেক্টেড হবে। সেখানে 40 days প্রোগ্রাম আছে। প্রকল্প এখানে আত্মকর্মসংস্থান সুযোগের জন্য যে প্রকার প্রয়োজন সেটা উদ্যোগ নেওয়া হবে। রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুনিরা মাহজাবিন মিমো এই বিভাগেরই স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই বিভাগের একজন শিক্ষক ও এক সহপাঠীকে থানা হেফাজতে নিয়েছে বাড্ডা থানা পুলিশ। রোববার সকালে উত্তর বাড্ডার নিজ কক্ষ থেকে মিমোকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ নাসিরুল আমিন জানান, ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহত মুনিরা মাহজাবিন 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। টিমের বাবা সকালে 5:30-6টার দিকে তার দরজায় নক করেন, দরজা খুলে না। দেন তখন আপনার ফোন দেন, ফোন দিলে ফোনও রিং হয়, ফোন ধরে না। আফটার দ্যাট তারা দরজাটা ভেঙে ভিতরে প্রবেশ করেন। ভিতরে প্রবেশ করে তখন দেখেন যে ওনার মেয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। দেন উনি ওনার স্ত্রী এবং পাশের বাসার হয়তো কেউ এরকম মিলে পরে বডিটা নামান, আমাদেরকে খবর দেওয়া হয়। আমরা খবর পেয়ে আমাদের টিম যায়। গাজীপুরের টঙ্গীতে নিজ ঘর থেকে ছেলের এবং পাশের রেললাইন থেকে বাবার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বড় ছেলেকে আটক করেছে পুলিশ। টঙ্গীর বনমালা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য, ভুক্তভোগী সাকিবকে শ্বাসরোধ করে হত্যার পর হাতের রগ কাটা হয়। অন্যদিকে বাবা সোহেল হোসেনের শরীরে ট্রেনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ জানায়, বড় ছেলে সোহান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় সোহান তার বাবাকে অচেতন অবস্থায় টেনে রেললাইনের দিকে নিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে রেললাইনে নিয়ে ফেলে আসায় ট্রেনের ধাক্কায় বাবার মৃত্যু হয়। তবে ছোট ছেলে সাকিবকে কে বা কারা হত্যা করেছে তা এখনও নিশ্চিত জানা যায়নি। পুলিশ বলছে, ঘটনাটি ঘিরে তদন্ত চলছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে তারা।
পাবনায় 5টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও 40 রাউন্ড গুলিসহ 3 জনকে আটক করেছে পুলিশ। বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার আনোয়ার জাহিদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনার সদর উপজেলার গয়েশপুর কুমিল্লি এলাকায় আফজালের বাড়িতে অভিযান চালিয়ে একটি 2 নলা বন্দুক এবং 2টি বিদেশি পিস্তল, 4 রাউন্ড গুলিসহ একজনকে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে পৌর এলাকার রূপকথা রোহান মার্কেটে অস্ত্র তৈরির সরঞ্জাম সহ আরও 2 জনকে আটক করে ডিবি পুলিশ। রাজধানীর আশকোনার হজ ক্যাম্প থেকে নির্বিঘ্নেই চলছে সৌদি আরবের উদ্দেশ্যে হজ যাত্রা। আজ 3টি ফ্লাইটে 1220 জন যাত্রীর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। এবারের যাত্রায় বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা না থাকায় সন্তুষ্ট যাত্রীরা। ক্যাম্পে প্রবেশ থেকে ইমিগ্রেশন সব প্রক্রিয়াই সম্পন্ন হচ্ছে তুলনামূলক সহজ ও সুশৃঙ্খলভাবে। তবে মশা ও মাছির উৎপাত নিয়ে অভিযোগ করেছেন অনেক হজযাত্রী। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাসের 87টি ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছেন প্রায় 35,000 হজযাত্রী। না, এখন কোনো ধরনের সমস্যা পাই নাই এখন পর্যন্ত। তা আশা করি এইভাবে যদি চলে আলহামদুলিল্লাহ। আমরা প্রথমবার যেমন আত্মীয় স্বজন মিলে আমরা প্রায় 6-7 জন যাচ্ছি, এটা খুব ভালো ফিলিং আসতেছে আর কি। এখন এখানকার এনভায়রনমেন্ট গত 18 সাল তুলনায় অনেক বেটার আমি মনে করছি। অনুভূতিটা খুব ভালো লাগতেছে এবং খুবই আনন্দিত যাইতে পারি, যাতে ইনশাআল্লাহ ভালোভাবে হজ পালন করতে পারি। আল্লাহর রাসূলের রওজা মোবারক এবং আল্লাহর ঘরে যাওয়ার জন্য আমি পুরোপুরি তৈরি। আগামী 48 ঘন্টার মধ্যে ফয়সাল উদ্দিন, হাসানুল বান্না এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ উস্কানিমূলক গুজব ও অপতথ্য প্রচারের সাথে সম্পৃক্ত সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিনিধিরা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ঢাবি ছাত্রদল সেক্রেটারি বলেন, নতুন ধারার ছাত্র রাজনীতির মধ্য দিয়ে ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছে ছাত্রদল। গুপ্ত রাজনীতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান উত্তপ্ত হয়ে উঠেছে বলেও জানান তিনি। বলেন, প্রোপাগান্ডামূলক ফটো কার্ডের রাজনীতি বন্ধ না হলে শান্তি ফিরবে না। এদিকে ঢাবি ছাত্রদল সভাপতি বলেন, ছাত্রদলের অভিযোগের ভিত্তিতে ভিসি আশ্বস্ত করেছেন তদন্ত করে ব্যবস্থা গ্রহণের। নিরপেক্ষ সিদ্ধান্তই সুখ শান্তি আনবে বলেও জানান তিনি। বলেন, 48 ঘন্টার মধ্যে প্রশাসন যৌক্তিক উদ্যোগ না নিলে কর্মসূচি ঘোষণা করবে ছাত্রদল। একদম 48 ঘন্টার কিসের জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে ক্যাম্পাসগুলোতে আমরা স্পেসিফিক যে কয়েকজন ব্যক্তির নামে আমরা অভিযোগ পেয়েছি, সেই ব্যক্তিগুলোকে আমরা আমাদের ভিসি মহোদয়ের কাছে জানিয়েছি যে কারা কারা এই উস্কানিমূলক কথাবার্তা ছড়ানোর জন্য জড়িত। আমাদের আশ্বস্ত করেছেন তিনি 48 ঘন্টার মধ্যে আমাদের এই অভিযোগ তিনি খতিয়ে দেখবেন এবং তিনি তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন। দীর্ঘ 16 বছর পর আবারও সম্প্রচারে আসছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল 1। আগামীকাল সোমবার সন্ধ্যা 6:57 পুনরায় বাণিজ্যিক সম্প্রচারে আসবে টেলিভিশনটি। রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন। শুরুতে মিক্সড চ্যানেল থাকলেও এবার 24 ঘন্টা সংবাদ ভিত্তিক চ্যানেল হিসেবে কাজ করবে প্রতিষ্ঠানটি। নতুন যাত্রায় প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে 4K চ্যানেল হিসেবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির টার্গেটে ছিল প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। প্রাথমিক অনুসন্ধান শেষে এমনটাই জানিয়েছেন মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্রাঞ্চ। তবে পুলিশি হেফাজতে থাকা কোল অ্যালেন তদন্তকারী কর্মকর্তাদের সহায়তা করছে না বলেও জানান ব্রাঞ্চ। এদিকে ক্যালিফোর্নিয়ায় অ্যালেনের সঙ্গে যোগসাজশ রয়েছে এমন একটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ। শনিবারের গোলাগুলির ঘটনায় নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মায়ার্জ সহ ইউরোপিয়ান নেতারা। এদিকে চাঞ্চল্যকর ঘটনার মাঝেই সোমবার 4 দিনের সফরে যুক্তরাষ্ট্র আসছেন ব্রিটিশ রাজা ও রানী।
শনিবার হোয়াইট হাউসের সংবাদদাতাদের আয়োজনে একটি নৈশ ভোজে যোগদান ডোনাল্ড ট্রাম্প। এ সময় গোলাগুলির ঘটনা ঘটলে তাকে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় আহত এক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। তেহরানের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনা ভেস্তে যাওয়ার মাঝেই নতুন করে আরব সাগরে ইরানের একটি জাহাজ আটক করেছে মার্কিন সেনারা। শনিবার এক বিবৃতিতে এই দাবি করেন মার্কিন সেন্ট্রাল কমান্ডো। এদিকে ওমান সফর শেষে পাকিস্তানের পথে রওনা হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসলামাবাদের কিছু সময় অবস্থানের পর রাশিয়া সফরে যাবেন তিনি। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট জানান, চাপের মুখে সমঝোতার টেবিলে বসবে না তেহরান। যুক্তরাষ্ট্রকে ইরানি নৌবন্দরের চলমান অবরোধ তুলে নিতে হবে, তবে অবরোধ চালিয়ে যেতে অনড় ওয়াশিংটন। সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালীতে ৩৭টি জাহাজের গতিপথ পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র। হত্যাকাণ্ডের শিকার হওয়ার খবর নিশ্চিতের একদিন পার হয়ে গেলেও এখনও যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহের হদিস মেলেনি। এ নিয়ে মুখ খোলেনি তাকে হত্যার দায়ে অভিযুক্ত ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক হিশাম সালেহ। তবে অভিযান অব্যাহত রেখেছে তদন্তকারী দল। এরই মধ্যে ট্যাম্পা বের হার্ডওয়্যার ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হলেও বৃষ্টির মরদেহর হদিস এখনও মেলেনি। এ অবস্থায় জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার জলাশয়ে বিভিন্ন জায়গায় বৃষ্টির মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পূর্ব পরিকল্পিত দুটি হত্যাকাণ্ড, বেআইনিভাবে মৃতদেহ সরানো, প্রমাণ নষ্ট করা সহ বেশ কিছু অভিযোগে হিশামকে জামিন না দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্যাম্পা বের একটি আদালত। পরবর্তী শুনানি ২৮ এপ্রিল। হিশামের বিরুদ্ধে ২০২৩ সালে পারিবারিক সহিংসতা এবং জনশূন্য বাড়িতে চুরির অভিযোগে গ্রেপ্তারের রেকর্ড রয়েছে। মালির সামরিক ঘাঁটিগুলোতে সন্ত্রাসীদের সমন্বিত হামলায় নিহত হয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সাদিও কামারা। এছাড়াও সংঘাতের ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। শনিবার কাটি শহরে কামারার বাসভবনে হামলা চালায় আল কায়েদার সহযোগী সংগঠন জেএনআইএম ও তুয়ারেগ বিদ্রোহীরা। এছাড়াও হামলা হয়েছে মালির প্রধান সামরিক ঘাঁটি, বিমানবন্দর সহ একাধিক স্থানে। তবে সামরিক বাহিনীর দাবি, সন্ত্রাসী গোষ্ঠীটির বেশিরভাগ হামলা প্রতিহত করেছে তারা। পাশাপাশি সেনাবাহিনীর অভিযানে শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছেন বলেও জানিয়েছে মালি সরকারের মুখপাত্র। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে ৩০ এপ্রিল। দেশের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এই কর্মসূচিতে নিবন্ধন করেছেন ২,২৮,০০০-এর বেশি বিদেশি নাগরিক। ২০২৫ সালের ১৯ মে শুরু হয় এই কর্মসূচি। এর আওতায় নিবন্ধিতদের মধ্যে ইতোমধ্যে ২,০৪,৫২৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। নিবন্ধনকারীদের মধ্যে বেশিরভাগই ইন্দোনেশিয়া ও বাংলাদেশের নাগরিক। দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক জানিয়েছেন, এর মাধ্যমে জরিমানা বাবদ প্রায় ১১,৪৫,০০,০০০ রিঙ্গিট ফি আদায় করেছে মালয়েশিয়া সরকার। এবার খেলার প্রসঙ্গ। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৮ মে মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট আর ১৬ মে সিলেটে দ্বিতীয় টেস্ট। নাজমুল হোসেন শান্তের নেতৃত্বে দলে আছে অভিজ্ঞ ও তারুণ্যের মিশেল। শান্তর দলের সহ অধিনায়ক হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ। স্কোয়াডে চমক হিসেবে প্রথমবার জায়গা পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। প্রথম শ্রেণীর ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার হিসেবেই এই সুযোগ পেলেন অমিত। এদিকে দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাইম হাসান ও ইবাদত হোসেন। শুধুমাত্র ব্যাটিং কিংবা বোলিং নয়, টি-20 স্কোয়াডে থাকা অলরাউন্ডারদের কাছ থেকে বাড়তি পারফরমেন্স চাই। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। স্বাধীন, আমি আমার মতন করে টিম গোছাচ্ছি, সাথে সিলেক্টর আছে,
সাথে কোচ আছে। টি-20 ফরম্যাটে আপনি জানেন যে অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে এবং অ্যাটাকিং ক্রিকেট খেলতে গেলে আপনার 2-1 উইকেট আর্লি পড়বেই। সো আমাদের যে মেইন কনসার্নের জায়গা যে আমাদের যে বিশেষ করে রোল শেখ মেহেদি, নাসুম, রিশাদ যারা স্পিন বল করে তাদের কাছ থেকে আমরা একটু ব্যাটিং আশা করি। সাথে আমাদের যে অলরাউন্ডারগুলো আছে তারা বোলিং সাথে যদি আমাদেরকে ব্যাটিং দিতে পারে তাহলে একটা হেলদি একটা ব্যাটিং অর্ডার তৈরি হয়। আর আপনি দেখবেন যে বড় বড় টিমগুলোতে সবগুলারই অবশেষে বদলাতে যাচ্ছে ঐতিহ্যবাহী ফতুল্লা স্টেডিয়ামের ভাগ্য। বিসিবি ও এনএসসির যৌথ উদ্যোগে জলাবদ্ধতা কচুরিপানার স্তূপ ঠেলে সম্পন্ন হয়েছে বালু ভরাটের কাজ। নিরাপত্তার জন্য নেওয়া হচ্ছে কার্যকরী পদক্ষেপ। স্টেডিয়াম পরিদর্শন শেষে এমনটাই জানিয়েছেন বিসিবি ও জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধিরা। মাটি ভরাট করেছি, মাটি ভরাটের কারণে বাউন্ডারি ওয়ালগুলো নিচু হয়ে গিয়েছে। তো বাউন্ডারি ওয়ালগুলো একটু প্রপারলি আবার রিপেয়ার করা এবং চারিদিকে ফেন্সিং দেওয়া এই ব্যবস্থাটা আমরা করছি। স্টেডিয়ামের সার্বিক নিরাপত্তার জন্য আমরা বিসিবির পক্ষ থেকে জাতীয় ক্রীড়া পরিষদের সুপারিশ করবো। আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাথে যোগাযোগ করেছি। 2-1 দিনের ভিতরে আশা করছি আনসার ডিপ্লয় হয়ে যাবে এখানে। মাঠটা দেখে আমার একটু খারাপ লাগে। বিশ্বের এত দামি প্লেয়ার বিশ্বের কিংবদন্তি যারা খেলে গেছে, মাঠটা দেখে একটু খারাপ লাগে। এই কারণেই বেশি আমরা বিসিবির সাথে আলাপ আলোচনা করে যাতে এই মাঠটাকে খেলার উপযোগী করা যায় সে ব্যাপারে আমরা চিন্তাভাবনা করব। সার্কভুক্ত ফুটবলারদের লোকাল হিসেবে খেলানোয় আগেই আপত্তি জানিয়েছিলেন বাংলাদেশের ফুটবলাররা। এরই পরিপ্রেক্ষিতে রোববার সকালে 6টি দাবি নিয়ে বাফুফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় ফুটবলাররা। এতে প্রাথমিকভাবে দেশি ফুটবলারদের সঙ্গে একমত পোষণ করলেও এখনই চূড়ান্ত সিদ্ধান্ত আসছে না বলে জানিয়েছেন বাফুফে কর্তারা। তাদের যে এজেন্ডা বা দাবি ছিল সেটা আমরা আবার তারা একমত হয়েছি। তারা আমাদের এখানে আলোচনার সাপেক্ষে তারা একটা লিখিত আবার একটা কিছু লিখিতভাবে দিয়েছে এবং এটা নিয়ে আমরা প্রেসিডেন্ট বলছে এই প্রেক্ষাপটটা আমরা যেহেতু উনি নাই, উনি প্রিপেয়ার কংগ্রেসে আপনারা জানেন বাইরে আছে, দেশের বাইরে আছে, উনি আজকে ইমার্জেন্সি মিটিংয়ের মাধ্যমে এটা সমাধান করা হবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।